মাধ্যমিক পরীক্ষা তো শেষ, আর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানেই হচ্ছে নতুন ক্লাসে ওঠা। যদিও এখনো পর্যন্ত কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখন অনেকটাই সময় রয়েছে, তার সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যেই একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ পড়াশোনা শুরু করে দিয়েছো। তোমরা যদি তাদের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু সবার প্রথমে একটা অনুরোধ, কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা সেই সকল ছাত্রছাত্রী কিনা যারা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করেছো। এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা শুরু করেনি, তাদের জন্য একটাই অ্যাডভাইস দেবো সবার প্রথমে, যে অবশ্যই কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। কারণ তুমি এখন যে নতুন ক্লাসে উঠতে চলেছো অর্থাৎ ক্লাস 11-এ, সেখানে কিন্তু আর আগের ধারার মতো পড়াশোনা নেই। তোমরা সকলেই জানো ক্লাস 11-12-এ সেমিস্টার সিস্টেম এসেছে, যেখানে তোমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার এবং ক্লাস 12-এ দুটো সেমিস্টারে পড়াশোনা করতে হবে। তাই জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু সময় অপচয় না করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, এবং পড়াশোনা শুরু করে দেওয়ার পাশাপাশি একটা জিনিস কিন্তু সকলের মাথায় ঘোরাফেরা করছে, যে আমাদের কোন কোন সাবজেক্ট বা কোন কোন বিষয়ে কি কি সিলেবাস রয়েছে। আজকে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলার সিলেবাস নিয়ে। আমরা জানি সায়েন্স, আর্টস বা কমার্স, যে স্ট্রিমই নাও না কেন যে কেউ, তোমাদের সকলকে কিন্তু বাংলা এবং ইংরেজি এই দুটো কম্পালসারি পেপার পড়তেই হচ্ছে। সেক্ষেত্রে বাংলা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই রয়েছে। এই বাংলা বিষয়ের সিলেবাস জানাটা কিন্তু তোমাদের সবার আগে দরকার। এছাড়াও আরো একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে, যে সিলেবাস তো জানাবেনই স্যার, তাহলে কোন কোন বইগুলো আমাদের এখন থেকে কিনে ফলো করা উচিত, সেটাও কিন্তু এই ভিডিওটার মধ্যে থেকে তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে বলবো ভিডিওটা পুরোটা দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সিলেবাস জানা কিন্তু তোমাদের খুব 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 দরকার, এবং তারই সঙ্গে তোমাদের একটা সঠিক বই নির্বাচন করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বাজার চলতি অনেক বই কিন্তু মার্কেটে রয়েছে, যেগুলো কিন্তু প্রায় সব বই ভালো, কোনো বইকে খারাপ বলা আমার উদ্দেশ্য নয়, বা কোনো বইকে খারাপ বলার মতো দৃষ্টতাও আমার নেই। প্রত্যেকটা বই তার নিজ নিজ গুণে ভালো, প্রত্যেকজন রাইটার বা লেখক তাদের অনেক কষ্ট করে বইগুলো লিখেছেন, কিন্তু তাদের মধ্যে থেকেও কিছু বই এমন রয়েছে যেগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রী, হাই থেকে মিডিয়াম থেকে লো, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছেই কিন্তু থাকা দরকার, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে উপকার করবে বলে আমার মনে হয়। আজকে সেই সমস্ত বইগুলো নিয়েও আলোচনা করব। তার সঙ্গে ক্লাস নিউ 11-এর জন্য তোমাদের জন্য কি কি সারপ্রাইজ সোমস ক্লাসরুমের তরফ থেকে রয়েছে সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। তাই সবার প্রথমে বলবো ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সোমস ক্লাসরুমের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। তাহলে চল দেখে নেওয়া যাক আজকে আলোচনায় কি বলা রয়েছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমাদের আলোচনার বিষয় আজকে একাদশ শ্রেণী সেমিস্টার 1। তোমরা নতুন যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠতে চলেছো তাদের জন্য কি করব, আমরা বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব, তার সঙ্গে কোন সহায়িকাটা ভালো সেটা নিয়ে কথা বলবো, এবং বেস্ট বুক ফর নিউ ক্লাস 11 অর্থাৎ ক্লাস 11-এর নতুন বই সম্পর্কেও কিছু তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। চলো সবার প্রথমে যে কথাটা জানানো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো ইতিমধ্যেই সোমস ক্লাসরুমের তরফ থেকে তোমাদের সকলের জন্য ক্লাস 11-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয় কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। তোমাদের সকলের সুবিধার্থে আজকে বাংলা কোর্সটা কেমন হতে চলেছে, কত দাম, কি কি থাকছে, সম্পূর্ণটা একটু আলোচনা সবার আগে সেরে ফেলি। সবার প্রথমেই বলবো, দেখো লেখা রয়েছে একাদশ শ্রেণী 2026। তোমরা 2026 সালে যে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিতে চলেছো সেই ব্যাচেদের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কম্বাইন্ড, ভালো করে মাথায় ঢোকাবে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার একসাথে করে তোমাদের একটা মাত্র ফিস নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 599 অর্থাৎ 599 টাকা দুটো সেমিস্টার। তুমি ভাবতে পারছো 599 টাকা দুটো সেমিস্টার মানে তোমার পার সেমিস্টার কত টাকা করে পড়ছে। তোমাদের একটা সেমিস্টার 6 মাস করে হয়, তাহলে দুটো সেমিস্টার 12 মাস অর্থাৎ 1 বছর। 12 মাসে অর্থাৎ 1 বছরে তোমাদের মাত্র 600 টাকা খরচা করে তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ কোর্সটা পারচেজ করতে পারছো। এটা একবার ভেবে দেখো কত স্বল্পতম মূল্যে। যদি প্রত্যেকটা সেমিস্টারে আমরা কত টাকা করে ধরতে পারি, 599 মানে 600 টাকা, তাহলে এক একটা সেমিস্টারে স্যার কি তাহলে 300 টাকা করে পড়ছে? একদমই ঠিক তাই। পার সেমিস্টার তুমি 6 মাসের কোর্স মাত্র 300 টাকায় পারচেজ করতে পারছো। আবার মনে হয় না ইউটিউবে এত কম দামে এক একটা কোর্স কোনো জায়গায় সেল করা হচ্ছে।
শুধুমাত্র সোমস ক্লাসরুমের ছাত্রছাত্রীদের জন্যই এতটা কম রেটে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোর্স তোমাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী এই কোর্সে জয়েন করতে পারে এবং তারা প্রত্যেকটা সাবজেক্টের যে সাবজেক্ট স্পেশালিস্ট রয়েছে তাদের কাছ থেকে ক্লাস করে উপকৃত হতে পারে এবং রেজাল্ট ভালো করতে পারে। এই যে অনলাইন ক্লাসটা রয়েছে তোমরা বুঝতেই পারছো, তাহলে এক একটা সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের মাত্র 300 টাকা করে, যেখানে আমাদের প্রাইভেট টিউশনে গেলে এক এক মাসে আমরা 400 থেকে 500 টাকা খরচা করছি, সেখানে তোমরা এক একটা সেমিস্টারে মাত্র 300 টাকা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 300 টাকা, সেকেন্ড সেমিস্টারে 300 টাকা, দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল 600 টাকায় তোমরা পুরো ক্লাস 11 এর একটা কোর্স পেয়ে যাচ্ছ। আমি পড়াবো তোমাদের বিশেষ করে এই বাংলাটা, যেখানে অনলাইন অ্যাপের মাধ্যমে আমাদের সোমস ক্লাসরুমের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস কি কি পাবে একটু দেখে নাও। অনলাইন ক্লাস কি কি অতিরিক্ত থাকবে তোমাদের, এতে লাইভ ক্লাসেস থাকবে যেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করানো হবে বাংলার প্রত্যেকটা চ্যাপ্টার, সেখানে গল্প, কবিতা, নাটক, গদ্য, পদ্য সবকিছু, ভাষা সাহিত্যের ইতিহাস, শুধু সাহিত্যের ইতিহাস সম্পূর্ণটা কিন্তু লাইভ ক্লাস থাকবে তোমাদের জন্য। কিছু থাকবে রেকর্ডেড ক্লাস, যেগুলো তোমাদের জানা দরকার রেকর্ডেড হিসেবে, সেগুলো থাকছে। এরপরও থাকছে প্রশ্ন বিচিত্র সমাধান, তোমাদের যে প্রশ্ন বিচিত্র প্রকাশ হবে একাদশ শ্রেণীর ফার্স্ট এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য, সেই প্রশ্ন বিচিত্রের সমাধান তোমরা লাইভ ক্লাসের মধ্যে পাবে। আরো পাবে PYQ এর সমাধান পাবে এবং পাবে PDF নোটস। প্রত্যেকটা চ্যাপ্টারের PDF নোটস আমরা দেওয়ার চেষ্টা করব, যেখান যেটা দরকার, হয়তো সবটা সম্ভব হয়ে উঠবে না, কিন্তু আমার যখন মনে হবে যে এটা তোমাদের আরো জানা দরকার, সহায়িকা বইয়ের বাইরে গিয়েও তোমাদের একটুখানি জানা দরকার, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব। যদি তোমরা কেউ কোর্স থেকে পারচেস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে এই যেখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখা যাচ্ছে, আমি আবারও বলছি 9354262928, এই নম্বরটায় তোমরা অবশ্যই পিঙ্কি ম্যামের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা ক্লাস 11 এর কোন সাবজেক্ট পারচেস করতে চাইছো, যদি বাংলা ক্লাস পারচেস করতে চাও তাহলে বাংলা ক্লাসের জন্য তোমরা নাম নথিভুক্ত করতে পারো এবং তোমাদের ক্লাসে খুব শীঘ্রই কিন্তু জয়েন করিয়ে দেওয়া হবে। আবারও বলছি, তোমার নাম্বারটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাংলা তোমাদের আমি পড়াবো এবং তোমাদের ক্লাস 11 এর দুটো সেমিস্টার, সম্পূর্ণ ক্লাস 11 এর মাত্র ফিস রাখা রয়েছে 599, যা পার সেমিস্টার তোমরা 300 টাকারও কম খরচা করে পেতে পারছো। বোঝা গেল? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা ক্লাস 11 এর কোর্সগুলো পারচেস করছো কিনা। আগের বারে দাদা দিদিদের থেকে তোমরা জেনে নিও যে তারা কিভাবে উপকৃত হয়েছে ক্লাস 11 এর ক্লাসগুলো দেখে, তাদের থেকে ফিডব্যাক নিয়ে তারপর কিন্তু তোমরা অবশ্যই এই নাম্বারটার সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের কোর্স পারচেস করতে পারবে। পরেরটা একটু দেখে নিই। চলো এবার আমরা মূল সিলেবাসের দিকে, আলোচনার দিকে ফিরবো। তার আগে বলে দিই তোমাদের বই কি দেওয়া হবে। সবাই একটু ভালো করে দেখে নাও, একটু যদি দেখতে পারো। এটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য পর্ষদ থেকে বা বোর্ড থেকে তোমাদের যে বাংলা টেক্সট বইটা দেওয়া হয়, সেটা হচ্ছে কিছুটা এরকম, যার নাম হচ্ছে সাহিত্যানুশীলন। ঠিক আছে, ব্যাকলুক কিছুটা এরকম রয়েছে, ফ্রন্ট লুক এরকম। তোমাদের সবাইকে ক্লাস 11 এর বাংলা বই স্কুল থেকেই কিন্তু দেওয়া হবে এবং এই বইটা তোমরা সকলেই পাবে। এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন রকমের আরো আলোচনা নিয়ে। দেখো, সবার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে। কি কি রয়েছে তোমাদের বাংলা সিলেবাসে, তোমাদের কি কি পড়তে হচ্ছে, কত কত নম্বরের জিনিস পড়তে হচ্ছে, এটা সবার আগে জানতে হবে। তারও আগে বলবো একটা জিনিস খেয়াল করো, কোর্স কোড থিওরি অর্থাৎ তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। কিরকম সকলেই মাথায় রাখবে, তোমাদের প্রথম সেমিস্টার ফর ফার্স্ট সেমিস্টার, এখানে আমি লিখে রেখেছি দেখো সেমিস্টার 1, সেমিস্টার 1 এর ক্ষেত্রে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। মাথায় ঢুকলো, প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার তোমাদের হবে এমসিকিউ বেসড পরীক্ষা, যেখানে তোমাদের সর্বপ্রথম তোমরা ওএমআর শিটে পরীক্ষা দিতে চলেছো। ওএমআর শিটে তোমাদের উত্তর দিতে হবে, পুরোটাই কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হতে হবে তোমাদের, যার প্রথম সেমিস্টারের মান হচ্ছে 40, অর্থাৎ 40 নম্বরের প্রথম সেমিস্টারে তোমরা এমসিকিউ প্যাটার্নের উপর পরীক্ষা দিতে চলেছো। এবার প্রশ্ন আসতে পারে, স্যার কিরকম এমসিকিউ আসতে পারে? আমরা যেরকম এমসিকিউ দেখে এসেছি শুধু কি সেরকম? আমি তো প্রথমে বলে রাখি, না, শুধুমাত্র সেই রকম প্যাটার্নের নয়, আরো অনেক রকম প্যাটার্ন রয়েছে। আস্তে আস্তে আমরা সেগুলো জানবো, যাতে সিলেবাসের গভীরে ঢুকবো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে কি কি তোমাদের পড়তে হচ্ছে, তোমাদের টপিক কি কি রয়েছে বাংলার ভেতরে। ভালো করে লক্ষ্য করো, তোমাদের প্রথমে পড়তে হবে গল্প, তারপর পড়তে হবে প্রবন্ধ, তারপর কবিতা, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, তারপর পড়তে হবে ভাষার অংশ এবং পড়তে হবে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, যেটাকে আমরা সাহিত্যের ইতিহাসও বলে থাকি। এই অংশটাকে পড়তে হবে।
এবার প্রত্যেকটা অংশ তোমাদের বোঝা গেল, তাহলে কটা অংশ থাকছে? ইউনিট 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ তোমাদের টোটাল 6টা ইউনিটে বাংলা সিলেবাসটাকে বিভাজন করা হয়েছে, যেখানে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা সাহিত্যের ইতিহাস এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই সম্পূর্ণ অংশটাকে পড়তে হচ্ছে। এবার কোন কোন টপিক থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। দেখো, গল্প অংশ থেকে তোমাদের টোটাল আসবে 8টা এমসিকিউ, সেটা বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দেবে এমসিকিউটাকে। প্রবন্ধ থাকবে তোমাদের 5 নম্বর, অর্থাৎ প্রবন্ধ অংশ থেকে 5টা এমসিকিউ তোমাদের দেওয়া হবে। কবিতা অংশ থেকে দেবে 7টা এমসিকিউ, তারপর আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে দেবে 5টা এমসিকিউ, তারপর ভাষা অংশ থেকে, এটা কিন্তু সব থেকে মাথায় রাখবে, তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে কিন্তু ভাষা এই অংশটা থেকে সব থেকে বেশি মার্কসের প্রশ্ন আসছে, যেখানে তোমরা 10টা ভাষা অংশের প্রশ্নের উত্তর করতে হবে। এবং শেষে থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে তোমাদের 5 নম্বর অ্যালট করা হয়েছে, অর্থাৎ 5টা তোমাদের এমসিকিউ দেওয়া হবে। ক্লিয়ার হলো? তাহলে তোমাদের কি কি পড়তে হবে, কটা ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিট থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে, সবটা ক্লিয়ার হলো? যদি এটা না ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি একটু সরে যাচ্ছি, চলো। এরপর আমরা মূল সিলেবাসটার দিকে আলোচনা করব, যে তোমাদের সিলেবাসে কি কি পড়তে হচ্ছে। প্রথমেই আমরা দেখলাম আমাদের গল্প পড়তে হচ্ছে, যেখানে গল্পের অংশ থেকে তোমাদের মান 8, অর্থাৎ 8 নম্বরের 8টা এমসিকিউ দেওয়া হবে। তোমাদের কোন গল্পটা পড়তে হচ্ছে? খুব অনবদ্য একটা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য গল্প অংশে নির্বাচন করা হয়েছে। দ্বিতীয় অংশ দেখো কবিতা। কবিতা অংশ থেকে তোমাদের 7টা এমসিকিউ দেওয়ার কথা রয়েছে, যেখানে তোমাদের 2টো কবিতা পড়তে হচ্ছে। একটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী, 2টো কবিতা তোমাদের পড়তে হচ্ছে। এরপরের অংশ প্রবন্ধ। প্রবন্ধ অংশ থেকে তোমাদের 5 নম্বরের 5টা এমসিকিউ দেওয়া হবে। কি প্রবন্ধ পড়তে হচ্ছে? খুব ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর, এই প্রবন্ধ অংশের গ্রন্থের অংশ বিড়াল নামক প্রবন্ধ তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 পড়তে হচ্ছে। এরপর পড়তে হবে আমাদের আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এখানেও মান কিন্তু 5। আন্তর্জাতিক গল্প হিসেবে তোমাদের পড়তে হবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের রচিত বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, যার অনুবাদ করেছে কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি অনুবাদক। এটা একটা ইংরেজি ভাষার গল্প, যার নাম ছিল এ জায়ান্ট ম্যান উইথ ইনরমাস হুইলস, ঠিক আছে? সেটাকে বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যার নাম দিয়েছেন বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। এটা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে পড়তে হবে। আন্তর্জাতিক গল্প মানে আমরা বুঝতে পারছি এটা বিদেশি কোনো গল্প হবে, আমাদের ন্যাশনাল বা জাতীয় ভারতের মধ্যে থাকা কোনো লেখক লেখিকা এই গল্প লেখেননি, বিদেশি কোনো লেখক বা কবি এই গল্প লিখেছেন, তার গল্পটাকে বাংলায় অনুবাদ করে তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গেল বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো আন্তর্জাতিক গল্প। এবং ভারতীয় কবিতা হিসেবে পড়তে হবে পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত চারণ কবি। আবারও বলছি, পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত চারণ কবি, যার অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ তার অনুবাদ করেছেন এই কবিতাটি। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল বাংলা সাহিত্য অংশ থেকে, অর্থাৎ টেক্সট বই তোমাদের এই সিলেবাসটা পড়তে হবে, যেখানে গল্প পড়ছো তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা, কবিতা পড়ছো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী, প্রবন্ধ পড়ছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল, আন্তর্জাতিক গল্প হিসেবে পড়ছো গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, এবং ভারতীয় কবিতা হিসেবে তোমরা পড়ছো ভারভারা রাও এর লেখা চারণ কবি, যার অনুবাদক হচ্ছেন শঙ্খ ঘোষ। ক্লিয়ার হলো? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সিলেবাসটা। আমরা চলে যাবো এবার ভাষা অংশের সিলেবাসে। দেখো, তোমাদের বলা হয়েছে যে ভাষা অংশ থেকে তোমাদের সর্বমোট সব থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে, প্রায় 10 নম্বরের 10টা এমসিকিউ আসতে চলেছে এখান থেকে। ভাষা অংশে তোমাদের 4টি অধ্যায় বা 4টি টপিক পড়তে হচ্ছে। কি কি? প্রথমে পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার নামক একটা চ্যাপ্টার, অর্থাৎ বিশ্বে প্রচলিত কোন কোন ভাষাগুলো রয়েছে। ভাষার পরিবার, আমাদের যেমন বাড়িতে আমাদের সকলের পরিবার রয়েছে, তাহলে তো ভাষারও পরিবার হতে পারে। সেই ভাষার পরিবার সম্পর্কে পৃথিবীতে কতগুলি ভাষা রয়েছে, সেই ভাষার সংখ্যা কতগুলি, তাদের শাখা উপশাখা প্রত্যেকটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে পড়তে, এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমরা যারা কোর্স পারচেজ করবে তারা কিন্তু এই সমস্ত টপিকগুলো একদম ডিটেইলড আলোচনা পাবে আমাদের লাইভ ক্লাসগুলোতে। বোঝা গেল? চলো
দ্বিতীয় সেমিস্টারের ক্ষমা করবে, দ্বিতীয় যে তোমাদের টপিক বা অধ্যায়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। বিশ্বে প্রচলিত ভাষা পরিবার পড়া হয়ে গেল। এবার আমরা পড়বো ভারতবর্ষে কোন কোন ভাষা পরিবার প্রচলিত রয়েছে, অর্থাৎ ভারতের অস্ট্রিক, দ্রাবিড়, কন্নড়, ঠিক আছে, ভোট চীনা ইত্যাদি নানা রকম ভাষা বংশ রয়েছে, তার আলোচনা তোমাকে এই অধ্যায় পড়তে হচ্ছে। দ্বিতীয় পর্ব আমরা তৃতীয় চ্যাপ্টার হিসেবে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। বিশ্বের ভাষা হলো, ভারতীয় ভাষা হলো, এবার বাংলা ভাষা কোথা থেকে এসেছে বলে দিই একটু ছোট্ট করে। মাগধী অপভ্রংশ অপহট্ঠ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, একটা হিন্টস দিয়ে রাখলাম। পরবর্তী যে ক্লাসগুলো আমরা করাবো অ্যাপে, সেখানে কিন্তু এই বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ, বাংলা ভাষা কোথা থেকে এসেছে, বাংলা ভাষার রূপ পরিবর্তন কি করে হলো, কিভাবেই বা আমরা যে আধুনিক বাংলায় আজকে কথা বলছি সেই ভাষাটা আসলে সম্পূর্ণ কিন্তু ডিটেইলড আলোচনা সম্পূর্ণ কোর্সের ক্লাসগুলোতে হবে। এবং শেষ ভাষা অংশের চ্যাপ্টারে তোমরা পড়বে বাংলা ভাষার বৈচিত্র্য, অর্থাৎ বাংলা ভাষার বৈচিত্র্য বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলার উপভাষা, অর্থাৎ রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী ইত্যাদি যে উপভাষাগুলো আমাদের বঙ্গদেশে প্রচলিত রয়েছে সেটাই কিন্তু এখানে আলোচনার বিষয়। এই গেল ভাষা অংশের 4টে অধ্যায়। এরপর আমরা দেখবো বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের টোটাল 5 নম্বরের এমসিকিউ দেওয়া হবে। এবার এই অধ্যায়টা বা এই যে টপিকটা দেওয়া রয়েছে তাকে দুটো অধ্যায় বিভাজন করা হয়েছে। কি কি? পর্ব 1-এ বলছে প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য, অর্থাৎ প্রাচীন বাংলা, বাংলা ভাষার যে একদম প্রাচীন কাল, সেই প্রাচীন কালে আমাদের সাহিত্যিক নিদর্শন হিসেবে কি ছিল তোমরা জানো? অবশ্যই জানো না হয়তো। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটাকে নিয়ে সেখানে আলোচনা করা রয়েছে, যেখানে চর্যাপদের কি করে আবিষ্কার হলো, চর্যাপদ কে লিখেছেন, চর্যাপদে কি লেখা রয়েছে, চর্যাপদের সমাজচিত্র, বিভিন্ন রকমের তথ্য কিন্তু তোমাদের এই যে প্রথম পর্ব বা ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্যের ধারণা, এই অংশ থেকে পড়তে হবে, যেখানে চর্যাপদ হচ্ছে তোমাদের মূল বিষয়। দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে মধ্যযুগ। প্রাচীন যুগ পড়লাম, এবার আমরা পড়বো মধ্যযুগ। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এই অংশে আমরা কি কি পড়বো? মধ্যযুগের বিভিন্ন সাহিত্য, বাংলা ভাষায় রচিত মধ্যযুগে বাংলা ভাষার বিভিন্ন যে সাহিত্যিক নিদর্শনগুলো রয়েছে বা যে সাহিত্য রচনা হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। কি কি রয়েছে এর মধ্যে? আমরা এর মধ্যে পাবো শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাসের লেখা, বৈষ্ণব পদাবলী পাবো, চৈতন্য জীবনী ও জীবনী সাহিত্য পাবো, মঙ্গল কাব্যের ধারা পাচ্ছি, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই কয়েকটা অংশ তোমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ধারা থেকে অবশ্যই প্রথম সেমিস্টারের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ পড়তে হবে। তাহলে সম্পূর্ণ ছিল এইটা তোমাদের সিলেবাস, যেখানে তোমাদের সাহিত্য বা তোমাদের টেক্সট পার্টে এই জিনিসগুলো তোমাদের পড়তে হচ্ছে এবং সাহিত্যের ইতিহাস এবং ভাষা অংশ তোমাদের এই টপিকগুলোকে নিয়ে আলোচনা সহকারে বিস্তারভাবে পড়তে হবে। দেখো, সবার প্রথমে বলি, যেহেতু এবারে পরীক্ষার প্যাটার্নটা একটু অন্যরকম হয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমরা পুরোটাই এমসিকিউর উপরে দিতে চলেছো, তাই তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের টেক্সট বই এবং যাবতীয় যে সিলেবাস দেওয়া হচ্ছে, ভাষা অংশ বলো, সাহিত্যের ইতিহাস বলো, সবটাই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তোমরা ক্লাস 10-এও পরীক্ষা দিয়ে জেনেছো যে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউর উত্তর দিতে গেলে কিন্তু টেক্সট পার্ট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তাই সবার আগে তোমরা টেক্সট পার্টটাকে কিন্তু খুঁটিয়ে পড়বে এবং প্রত্যেকটা টেক্সটের লাইন ধরে ধরে অর্থ বিশ্লেষণ করে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো করাবো। সম্পূর্ণটা কিন্তু অ্যাপ পারচেসের মাধ্যমে, যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণভাবে ডিটেইলড আলোচনা সহকারে পাবে। ভাষা বলো, সাহিত্যের ইতিহাস বলো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, টেক্সট, গল্প, সমস্ত কিছু। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের তাহলে অল ওভার সিলেবাস, যেখানে তোমাদের বাংলা সাহিত্যের কিন্তু দুটো বই দেওয়া হবে, মাথায় রাখবে। একটা দেওয়া হবে বাংলা তোমাদের টেক্সট বই, এই যে টেক্সট বইটা দেওয়া হবে এটা তোমাদের, এটার মধ্যে তোমরা এই সিলেবাস গুলো পাবে। এখানে যে টেক্সটের সিলেবাসটা দেখানো হচ্ছে তার মধ্যে তোমরা এই বইটার মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা পাবে। আর একটা যে সিলেবাস বললাম সেটা তোমাদের আরো একটা সাহিত্যের ইতিহাস বই দেওয়া হবে, ওটা স্কুল থেকে দেওয়া হবে। ওইটা এই মুহূর্তে আমার কাছে নেই, বাড়িতে রয়েছে, আমি তোমাদের অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা আলোচনা করব তোমাদের কি কি প্যাটার্নের এমসিকিউ আসতে চলেছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এমসিকিউ তো আমাদের পরীক্ষা হবে, তাহলে কি শুধুমাত্র আমরা যেমন ধারায় এমসিকিউ পড়ে এসেছি তাহলে কি সেরকম ভাবে এমসিকিউ আসবে? তো আমাদের কাছে আমার উত্তরটা হবে হ্যাঁ, সেরকম ধারার এমসিকিউ তো আসবেই, তাছাড়াও আসবে কিছু অন্যান্য ধরনের।
বোর্ড এখন কিন্তু পুরোপুরি এমসিকিউ প্যাটার্নটাকে চাকরির লেভেলে বা চাকরির লেভেলে যেরকম এমসিকিউ বেসড পরীক্ষা হয়, সিবিটি টেস্ট গুলো হয়, ঠিক সেরকম ধরনের মানে কিন্তু এমসিকিউ প্যাটার্নকে নিয়ে গেছে, যেখানে তোমাদের টোটাল 8টা প্যাটার্নে তোমরা এমসিকিউ দেখতে পাবে। কি কি? প্রথমে থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেমন নর্মাল এমসিকিউ আমরা দেখে থাকি সেরকম। দ্বিতীয় থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ জাতীয় এমসিকিউ। তৃতীয় থাকবে স্তম্ভ মেলানো, অর্থাৎ কি কলাম ম্যাচিং, ক স্তম্ভ খ স্তম্ভ ম্যাচিং করা। এরপরে থাকবে সঠিক ঘটনাক্রম নির্বাচন করা, অর্থাৎ কোন ঘটনা আগে হয়েছে পরে হয়েছে এরকম ঘটনাক্রমটাকে নির্বাচন করা। তার জন্য দেখো, তাহলে তোমাকে টেক্সট কতটা খুঁটিয়ে পড়তে হবে যে শূন্যস্থানে থাকা একটা শব্দও তোমাকে মনে রাখতে হবে। সঠিক ঘটনাক্রম, কোন কবিতার আগের লাইন কোনটা বা পরের লাইন কোনটা, বা কোন গল্পে আগে কে উক্তি দিয়েছে পরে কে উক্তি দিয়েছে, তাহলে তোমাকে সেভাবে পড়তে হচ্ছে। সঠিক ঘটনাক্রম মাথায় রাখতে গেলে তোমাকে কিন্তু টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। শূন্যস্থান পূরণ করতে গেলে তোমাকে টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। পরবর্তীতে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো, অর্থাৎ কোন বক্তব্যের সাথে কোন সম্পর্কটা সঠিকভাবে মানানসই হচ্ছে। আমরা মনে আছে ক্লাস 10-এ মাধ্যমিকের ইতিহাসে পড়েছিলাম বিবৃতি ব্যাখ্যা, ঠিক সেরকম ভাবে কিছু থাকবে। তারপর থাকবে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো, এটাও থাকবে একটা বিবৃতি ব্যাখ্যারই আর একটা অন্য রকম ভাবে ঘুরিয়ে। যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করাবো তখন কিন্তু তোমরা এগুলো সবাই করতে পারবে। নেক্সট সত্য মিথ্যা নির্ণয় থাকবে, অর্থাৎ ট্রু ফলস থাকবে। এর পরবর্তীতে তথ্য নির্ভর উত্তর দাও, অর্থাৎ কি ডেটাবেস কিছু প্রশ্ন থাকবে যে সঠিক তথ্য আছে কিনা তোমার লাইনটার মধ্যে, বা যে কবিতার লাইন বলো বা ধরো গল্পের লাইন তুলে দিচ্ছে তার মধ্যে কিছু অড আছে কিনা। তাহলে বুঝতে পারছো তো যে একটা লাইন তোমাকে কতটা ডিটেল সহকারে পড়তে হবে, যে সেখানে যদি একটা শব্দ ঘুরিয়েও দেয় তাহলে তোমাকে ডেটাবেস অর্থাৎ তথ্য নির্ভরের উপর বিশ্লেষণ করে তোমাকে নম্বরটা দেওয়া হবে। ধরো একটা গোটা লাইন দেওয়া আছে, তার মধ্যে থেকে একটা শব্দকে বিপরীত শব্দ করে দিয়েছে, তাহলে তোমাকে ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই লাইনটার সঙ্গে কি এই লাইনটা মানানসই রয়েছে বা এই শব্দটা মানানসই রয়েছে, নাকি টেক্সটে অন্য কিছু ছিল। তাহলে এটা হচ্ছে ডেটাবেস। তাহলে দেখো কত রকম ভাবে তোমাদের এমসিকিউটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমরা যদি চাও এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই ধরনের তোমাদের এমসিকিউ আসতে চলেছে। এরপরও বোর্ড আর একটু ট্যাকটিক্স করছে যাতে সবাই পাস তো করে যাবে, কিন্তু তার মধ্যে থেকেও সোজা কথায় বলতে গেলে কিছু ভালো ছাত্রছাত্রীদের বাছাই করতে হবে। যার কারণে 50%, আমরা যদি 100% একটা এমসিকিউ প্রশ্নপত্রকে ধরি তার মধ্যে 50% থাকবে তোমাদের সহজ, যাতে সকল ছাত্রছাত্রী উত্তর করতে পারে। 20% থাকবে, ক্ষমা করবে, 30% থাকবে একটু মিডিয়াম টাইপ বা মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য, এবং 20% থাকবে হার্ড টাইপ কোশ্চেন। ভালো করে বুঝো, 50% তোমাদের থাকবে নর্মাল কোশ্চেন বা সাধারণ কোশ্চেন, যেটা তোমরা সকলেই উত্তর করতে পারবে 50%। 30% থাকবে একটু মিডিয়াম কোশ্চেন, অর্থাৎ কি মধ্যম মানের প্রশ্ন। এখান থেকে তাহলে বাছাই করা হবে মধ্যম মানের ছাত্রছাত্রীদের, এবং বাকি 20% বা 20% পড়ে থাকবে হার্ড কোশ্চেন, অর্থাৎ এখান থেকে ভালো ছাত্রছাত্রীদের বাছাই করা হবে। 50% প্রশ্ন থাকবে তোমাদের সকলের জন্য, যেটা সবাই করতে পারবে। 30% থাকবে মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য, এবং 20% প্রশ্ন থাকবে ভালো ছাত্রছাত্রীদের জন্য, হার্ড টাইপ কোশ্চেন, একটু কঠিন ধরনের প্রশ্ন, যাতে তোমাদের মধ্যে থেকে বাছাই করতে সুবিধা হয় কারা বেশি নম্বর পাচ্ছে। এই প্রশ্ন অর্থাৎ 50% এবং 30 + 20 50 100% কোশ্চেনই কিন্তু তোমাদের প্রশ্নপত্রের মধ্যে থাকবে। খালি এগুলো একটু ডিভাইড করা থাকবে, সেটা তোমরা বুঝতে পারবে না, সেটা যারা প্রশ্নকর্তা তারাই জানবেন। তাদের মধ্যে থেকে তোমাদের বাছাই করা হবে কারা ভালো ছাত্রছাত্রী অর্থাৎ ভালো রেজাল্ট করবে এবং কারা একটা মধ্যম বা ভালো রেজাল্ট করবে। এরপরও একটা টপিক থেকে যায় জানার জন্য, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 11-এর দুটো সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টারে কিন্তু তোমাদের স্কুলে যিনি বাংলা পড়াবেন, যে শিক্ষক বা শিক্ষিকা, তিনিই কিন্তু তোমাদের জন্য প্রশ্ন করবেন। আমরা গতানুগতিক ধারায় বা বিগত বছরগুলিতে যেভাবে দেখেছি বা আমরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি যে ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসের পরীক্ষাতে কিন্তু পর্ষদ বা বোর্ড আমাদের প্রশ্ন পাঠাতো, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। তোমাদের ক্লাস 11-এর দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টারে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং দ্বিতীয় সেমিস্টারের বড় প্রশ্ন লেখার যে পরীক্ষা হবে, দুটো সেমিস্টারে কিন্তু তোমাদের স্কুলের নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবেন। তাই সেক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোন বিষয়টার উপর বিশেষ করে জোর দিতে বলছে, কোন জায়গাটাকে ভালো করে পড়তে বলছেন, এগুলো কিন্তু খুব খেয়াল করে ভালো করে পড়বে।
ঠিক আছে, এই গেল সম্পূর্ণ তোমাদের সিলেবাস আলোচনা, তোমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নটাকে বুঝিয়ে দেওয়া, কত পার্সেন্ট কিভাবে নাম্বার বিভাজন করা রয়েছে সেটা জানানো। এরপর একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে বই। দেখো কি বই কিনলে তোমরা সাধারণভাবে ভালো মতো একটা রেজাল্ট করতে পারবে বলে সকলেরই কিন্তু একটা চিন্তা মাথায় রয়েছে। বাজারে বহু বই প্রকাশ হয়েছে 11 ফার্স্ট সেমিস্টারের জন্য, এবং তার মধ্যে থেকে কোনটা বাছাই করবে সেটাই কিন্তু তোমাদের কাছে একটা দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদের কিছুটা সাহায্য করে দেবো এই বিষয়। সবার আগে দেখো, এখানে তোমরা তোমাদের স্ক্রিনে আপাতত পক্ষে এখন 4টে বই দেখতে পাচ্ছ, খুব নাম করা 4টি প্রকাশনী। প্রথমে বলে দিই, কোনো প্রকাশনী আমাকে কিন্তু অ্যাড করার জন্য কোনো প্রকার টাকা দেয়নি। এটা কোনো ভিডিও স্পন্সরশিপও নয় যে আমরা কোনো কোম্পানির কাছ থেকে বা এই যে প্রকাশনী রয়েছে তারা আমাকে বই দিয়েছে বা তারা আমি টাকার বিনিময়ে তাদের জন্য প্রমোশন করছি, একদমই নয়। প্রত্যেকটা বই আমার কাছে নিজের আছে এবং নিজে প্রত্যেকটা বই আমি কিনেছি। প্রত্যেকটা বই কিনে আমি সেটাকে যাচাই করেছি। আগেও আমি যাদের পড়িয়েছি বাড়িতে ব্যাচে তাদের সঙ্গেও কিন্তু এই বইগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে কোন বইটা বিশেষ করে ভালো হবে। তাই সবার আগে ডিসক্লেমার দিয়ে দিই, এর মধ্যে থেকে কোনো বই কিন্তু কোনো কোম্পানি আমাকে প্রমোশন করার জন্য দেয়নি। যেই বইটা আমার মনে হয়েছে ভালো, সব থেকে ভালো বই তোমাদের জন্য হবে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম তোমরা একটা বই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত রায়ান মার্টিনের বই। আচ্ছা, কভার পেজটা বিগত বছর এরকম করেছেন, জানি না বছর চেঞ্জ করবে কিনা। ঠিক আছে, দেখা হচ্ছে রায়ান মার্টিন ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 সাহিত্য বিচিত্রা। এই বইটার দুটো ভার্সন বেরিয়েছে, একটা হচ্ছে ওল্ড ভার্সন আছে, একটা পরিমার্জিত আপডেটেড ভার্সন আছে। তোমরা কিন্তু যদি কেনো তাহলে আপডেটেড ভার্সনটা কিনবে। এরপর বলে দিই, দ্বিতীয় বইটা তোমরা দেখতে পাচ্ছ বহুল প্রচলিত মার্কেটে একটা ব্র্যান্ড ছায়া প্রকাশনী। সেই ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক যার রাইটার হচ্ছেন অমল পাল। আমরা সকলেই জানি বাংলা অমল পালই লেখেন, কিন্তু ভেতরে অনেক ব্যাপার আছে। চলো তৃতীয় বইটা রয়েছে আমাদের খুব পরিচিত এবং আমার পার্সোনাল ফেভারিট একটা কোম্পানি, সেটা হচ্ছে প্রান্তিক। আমি তো বাংলা সহায়িকা মানে প্রান্তিককেই বুঝি, মানে তার লেখা অনবদ্য হয়। চলো, প্রান্তিক প্রকাশনী শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত বাংলা সহায়িকা বই, এই বইটা রয়েছে। এবং চতুর্থ মার্কেটে সব থেকে বহুল প্রচলিত এবং আমার মনে হচ্ছে সব থেকে বেশি ইনফরমেটিভ বা তথ্য সমৃদ্ধ বই হচ্ছে এই বইটা, সেটা হচ্ছে পারুল প্রকাশনীর বাংলা রেফারেন্স, ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার স্যারের লেখা। এই 4টে বই তোমরা প্রথমে দেখে নিলে, এবার আমরা ডিটেল আলোচনায় যাবো। তার আগে আরো দুটো বই তোমাদের আমি দেখাতে চাই। এখানে আরো দুটো বই রয়েছে, একটা হচ্ছে বুক ইন্ডিয়ার বাংলা শিক্ষক ডক্টর সোমনাথ চক্রবর্তীর লেখা, এবং আর একটা হচ্ছে কানাইলাল মন্ডল এবং অলোকনাথ ঘোষ স্যারের লেখা বাণী সংসদের থেকে উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা। তাহলে টোটাল তোমাদের এই 5টা বই দেখালাম। এবার 5টা বই একটু গুণাবলী গুলো বলি। চলো, রায়ান মার্টিনের এই যে বইটা রয়েছে খুব ভালো বই নিঃসন্দেহে। আমার কাছে প্রত্যেকটা বই রয়েছে, কিন্তু এখন প্রত্যেকটা বই দেখাতে গেলে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাবে। এমনিতেই 8 ঘন্টার কাছাকাছি ভিডিওটা চলছে। তো শর্টে যদি বলতে চাই, রায়ান মার্টিনের বইটা খুব ভালো বই, অনবদ্য বই। প্রত্যেকটা কবিতার একটা উপযুক্ত বিশ্লেষণ কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। প্রত্যেকটা গল্পের শব্দার্থ সঠিকভাবে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা গল্প এমসিকিউর গল্প কবিতার সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে প্রত্যেকটার এমসিকিউ কিন্তু অনবদ্য যথোপযুক্ত ভাবে দেওয়া রয়েছে। এরপরে একটা কথা বলি, সাহিত্যের ইতিহাস অংশ টেক্সট পার্ট নিয়ে আমার রায়ান মার্টিনের বইয়ের সাথে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধাবোধ নেই। সাহিত্যের ইতিহাস অংশে কিন্তু একটু কৃপণতা করে বলা যেতে পারে, ইম্পর্টেন্ট লাইনগুলো খালি তুলে 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 সেগুলোকে খালি হাইলাইট করে দেওয়া রয়েছে। রায়ান মার্টিনের বইয়ের একটা খুব আমার ডিফেক্ট বলে মনে হয় যে তারা প্রচন্ড কালার বা রঙের ব্যবহার করে, যে ক্ষেত্রে আমার মতো যারা চশমা পরে বলে আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটু কিন্তু অসুবিধা হয়। বাদ বাকি এই কয়েকটা মাইনাস পয়েন্ট বাদ দিলে সাহিত্য বিচিত্রা রায়ান মার্টিনের বইটা কিন্তু খুব ভালো বই, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। দেখো, আমি বলছি না 4টে বই দেখাচ্ছি মানে 4টে বই কিনতে হবে। তোমরা এইগুলো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো বই কিনতেই পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। বাজারে যে কটা বই প্রকাশ হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র। আমি এটা বলার কোনো মতে চেষ্টা করছি না যে আমি যে কটা বই দেখাচ্ছি মানে তুমি সব কটা বই কিনবে। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা, বা যদি সামর্থ্য বেশি হয় তাহলে তুমি দুটো বই তোমার কাছে সংগ্রহ করে রাখতে পারো। এই গেল সাহিত্য বিচিত্রা। ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক বইটা তুলনামূলকভাবে আমার সমগ্র যে তোমাদের 5টা বই দেখালাম তার মধ্যে থেকে একটু লো বলে আমার মনে হয়েছে। কারণ এমনও দেখা গেছে হ্যাঁ হয়তো পরবর্তী যে এবছরের সংস্করণটা আসবে তা অনেক সংশোধিত রূপ নেবে, কারণ প্রথম সেমিস্টারের অনেক বইতে অনেক ভুল ত্রুটি দেখা দিয়েছে। তেমন ভাবে তার তুলনায় আমি মনে করি বাংলা শিক্ষক বইটা কিন্তু অনেক ভুল ত্রুটি বেশি রয়েছে। কারণ সাহিত্যের ইতিহাসের এমন এমন জায়গায় ভুল ত্রুটি দেখানো হয়েছে করা হয়েছে, সেগুলো ছাপার ভুলই হোক বা টাইপিং মিস্টেকই হোক, সেগুলো কিন্তু অত্যন্ত জটিল ভুল বলে আমার মনে হয়েছে।
তার তুলনায় রায়ান মার্টিনের বইটায় ভুলের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। ছায়া প্রকাশনী বইটা মধ্যম মান থেকে একটু মিডিয়াম থেকে লো লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, যারা শুধুমাত্র বাংলাটাকে পাশ করে বেরিয়ে যাওয়ার মতো করে পড়তে চাও তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা বাংলাটাকে ভালো করে পড়তে চাও, যারা বিশেষত আর্টস নিচ্ছ বা ভবিষ্যতে বাংলা নিয়ে এগোতে চাইছো, তাদের জন্য একটা বই হচ্ছে, একমাত্র বই, সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর দেবাশিস মল্লিক এবং বর্ণালী মল্লিক সম্পাদনায় বাংলা সহায়তা বইটা। অনবদ্য একটি বই, দুর্দান্ত একটি বই। প্রত্যেকটা উত্তরে আমি দেখেছি যেটুকুনি দরকার সেটুকুনি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কবিতার বিশ্লেষণ করে দেখানো রয়েছে, প্রত্যেকটা গল্পের বিশ্লেষণ করে দেখানো রয়েছে। সাহিত্যের ইতিহাস তুলনামূলকভাবে কম থাকলেও কিন্তু যেটুকুনি দরকার সেটুকুনি আগে আলোচনা করে নিয়ে তারপর প্রশ্ন উত্তর অংশে যাওয়া হয়েছে। বোঝা গেল? এই বইটা চাইলে তোমরা কিনতে পারো। অবশ্যই আমি বলবো তোমরা সকলে পারলে প্রান্তিকের বইটা কেনো, ঠিক আছে? আমি কোনো প্রমোশন করছি না, আবারও বলছি, যেহেতু বইটা আমার ভালো লেগেছে, বইটার কন্টেন্ট ভালো রয়েছে, তোমাদের সুবিধার্থে এই বইটা আমি তোমাদের রেকমেন্ড করতে পারি। চলো, এরপরে রয়েছে পারুল প্রকাশনীর উজ্জ্বল কুমার মজুমদারের লেখা বাংলা রেফারেন্স বই। এই বইটা একমাত্র বই যেটা মানে তথ্যের প্রাচুর্যতা প্রচুর, তথ্যে ভরপুর বইটা, এবং একমাত্র বই যেখানে প্রত্যেকটা এমসিকিউ কে ডিটেলে ভাগ করা হয়েছে যে কোনটা কি ধরনের এমসিকিউ, একটা কোনটা অনুসন্ধিৎসমূলক, কোনটা উত্তেজনামূলক, কোনটা হচ্ছে জিজ্ঞাসু ছাত্রছাত্রীদের জন্য, এরকম প্রত্যেকটা এমসিকিউ কে ডিটেইলি ভাগ করা হয়েছে। বলতো এক একটা এমসিকিউ কি ধরনের হতে পারে সেটা এই বইটার মধ্যে ভাগ করা হয়েছে, আর কোনো বইতে নেই। এটা একটা প্লাস পয়েন্ট এই বইটার। দ্বিতীয় হচ্ছে যে এক একটা কবিতার মধ্যে কতগুলি শব্দ রয়েছে, শব্দগুলি কোন ধারা থেকে এসেছে, কতগুলি প্রবাদ প্রবচনের ব্যবহার করা রয়েছে, প্রত্যেকটা ডিটেল। ভাবো তো একটা গল্পের মধ্যে কতগুলি শব্দ সংখ্যা আছে, কতগুলি লাইন বা বাক্য রয়েছে, সম্পূর্ণ তথ্য এই বইটার মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে সব থেকে ইনফরমেটিভ, যারা বাংলাকে নিয়ে আরো ভবিষ্যতে ভালো করে এগোতে চাও, বাংলার নিগুড় তথ্যকে পড়তে চাও, তাদের জন্য পারুল প্রকাশনী বইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? মধ্যম বা লো লেভেলের ছাত্রছাত্রীদের জন্য পারুল প্রকাশনী বইটা আমি বারণ করবো কিনতে, কারণ তার মধ্যে তথ্যের প্রাচুর্যতা রয়েছে প্রচুর, এবং অনেকেই কিনে ফেলে হয়তো বুঝতে পারবে না, বইটাকে খারাপ বলে ফেলবে। তার জন্য মনে করি যে যারা বাংলাকে ভালোবাসো, বাংলা নিয়ে ভবিষ্যতে এগোতে চাও, তারা পারুল প্রকাশনী বইটাকে ফলো করতে পারো। এছাড়া তোমরা চাইলে রায়ান মার্টিন কিংবা প্রান্তিকের সহায়িকাটা কিনতে পারো। এরপরে বুক ইন্ডিয়ার ক্ষেত্রে যাব। একমাত্র এই বইটাই দেখলাম, বা এই দুটো বইয়ের ক্ষেত্রে আমি দেখলাম সাহিত্যের ইতিহাসকে যথোপযুক্ত ভাবে লেখা রয়েছে। সব থেকে ভালো সাহিত্যের ইতিহাস পাবে তোমরা এই বইটা, বাণী সংসদ। কারণ কানাইলাল চক্রবর্তী যিনি লেখেন, যে স্যার অনবদ্য সাহিত্যের ইতিহাস লিখতে পারেন, তার বহু সাহিত্যের ইতিহাস বই আমি পড়েছি। তো কানাইলাল স্যারের এই বইটা, কানাইলাল স্যার বলছি, কালীপদ চৌধুরী, ক্ষমা করবে, কালীপদ চৌধুরী স্যার, কানাইলাল মন্ডল রয়েছেন, কালীপদ চৌধুরী স্যারের এই বইটা অনবদ্য বই, অনবদ্য সাহিত্যের ইতিহাসের এমন আলোচনা আর কোনো বইতে নেই কালীপদ স্যারের বইটা, যেটা বাণী সংসদের উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা বইতে রয়েছে। এই বইটাও রয়েছে। আর একটা রয়েছে বুক ইন্ডিয়ার ডক্টর সোমনাথ চক্রবর্তী স্যারের লেখা এই বইটা। এই বইটাও তুলনামূলকভাবে ভালো, কিন্তু একটু জটিল ধরনের প্রশ্ন এই বইটার মধ্যে বেশি ডেপথে গিয়ে আলোচনা করা রয়েছে, যার কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রীর কাছে, যারা মূলত সায়েন্স এবং কমার্স বেসের ছাত্রছাত্রী, তাদের কাছে কিন্তু বইটা একটু কঠিন বলে প্রতিভাত হতে পারে আমার মনে হয়েছে। তার তুলনায় এই বইটা অনেকটা সহজ, এবং বাদবাকি বইগুলোর সঙ্গে তোকে আমি বললাম, তোমরা চাইলে অবশ্যই ভালো ছাত্রছাত্রীরা পারুল, এবং মধ্যম থেকে লো ছাত্রছাত্রীরা তোমরা সাহিত্য বিচিত্রা অথবা প্রান্তিকের এই সহায়িকাটা কিন্তু কিনতেই পারো। বোঝা গেল? এই গেল সম্পূর্ণ বইয়ের আলোচনা। এরপর আবারও তোমাদের রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য সোমস ক্লাসরুমে কিন্তু বাংলা বিষয়ের সম্পূর্ণ কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। যেখানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের প্রাইস রাখা রয়েছে মাত্র 599, মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা দুটো সেমিস্টার কভার করে ফেলতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কোর্সের আলোচনা তো আমরা আগেই সেরে ফেলেছি, সম্পূর্ণ সিলেবাসটা জেনে ফেললাম, কোশ্চেন প্যাটার্ন জেনে ফেললাম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সম্পূর্ণ বইগুলো জেনে নিলাম কোন বইটা তোমাদের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং ক্লাস 11-এ তোমরা কতদূর পড়াশোনা শুরু করে ফেলেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।